তারপর আবির নিজের হাতে থাকা কাগজের ঠিকানাটা বাস কাউন্টারের পাশে একজন চাওয়ালাকে দেয়। তারপর চাওয়ালা একটা রিক্সা ডেকে আবিরকে ওই ঠিকানা অনুযায়ী নিয়ে যেতে বলে। রিক্সাওয়ালা একটা বড় বাড়ির সামনে এসে রিক্সাটা থামালো। আবির রিক্সা থেকে নামলো আর নিজের লাগেজ নামিয়ে নিল। তারপর রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিল। আস্তে আস্তে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। তার কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এ বাড়িতে এসে জীবনে প্রথমবার এসেছে, কাউকেই চেনে না, আর চিনবেই বা কী করে? জন্মের পর তো আর কখনোই এ বাড়িতে আসা হয়নি, কিংবা এ বাড়ির কারোর সঙ্গে তার দেখা হয়নি। শুধুমাত্র মায়ের কাছে এ বাড়ির সম্পর্কে গল্প শুনেছে। কিন্তু আজ একমাত্র বড় বোনের বিয়ে উপলক্ষে আসতে হয়েছে। দুর্ভাগ্যবশত আবির তার নিজের বড় বোনকেও চিনে না। আবির বাড়ির গেটের ভিতরে প্রবেশ করতে একটা ছোট পিচ্চি তার সামনে এসে দাঁড়ালো, আর তারপর বলতে লাগলো, হ্যালো, কে তুমি? এখানে কেন এসেছো? আমি আবির চৌধুরী, রায়হান চৌধুরীর ছেলে। এই দেখো, একদম মিথ্যে কথা বলবে না। তুমি আমার আব্বুর নাম কেন বলছো? রায়হান চৌধুরী তো আমার আব্বুর নাম, আর আমি আমার আব্বুর একমাত্র ছেলে। দেখো বাবু, আমি একদম মিথ্যা কথা বলছি না, যা সত্য তাই বলছি। আর এই বাড়িতে যে মেয়েটার বিয়ে হচ্ছে আমার বোন। আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির ভিতরে গিয়ে জিজ্ঞাসা করো। তুমি আমাদের আব্বুর নাম জানলে কি করে? তুমি কি কিডন্যাপার নাকি? আরে না, একদমই নয়। আমি যা বলছি সত্য কথা বলছি। আমার কথা জিজ্ঞাসা না হলে তুমি বাড়ির ভিতরে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করো আমার ব্যাপারে। আমি তো সবাইকে জিজ্ঞেস করেই নেব, কিন্তু তুমি এখানে অপেক্ষা করো, একদম বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে না। তোমাকে দেখে আমার সন্দেহ লাগছে। এই কথা বলে আকাশ বাড়ির ভিতরে চলে গেল। ছেলেটার বয়স খুব একটা নয়, এই তো 7-8 বছর হবে মনে হয়, কিন্তু অনেক পাকনা। তার সঙ্গে কথায় পেরে ওঠা অতটাও সহজ বলে মনে হয় না। তাই আবির সেখানেই দাঁড়িয়ে রইল আর অপেক্ষা করতে লাগলো। কখন যে ফিরে আসবে, প্রায় 5 মিনিট আগেই সেখানে দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর আকাশ একজন মধ্যবয়স্ক লোক নিয়ে গেটের কাছে চলে আসলো আর বলতে লাগলো, আব্বু, দেখো না এই ছেলেটা কোথা থেকে এসেছে। ও বলছে তুমি নাকি ওর আব্বু হও। বাবা, কে তুমি? তোমাকে তো আমি চিনলাম না। আবির আগে থেকেই প্রস্তুত ছিল এরকম প্রশ্নের জন্য, তাই সে বিব্রত না হয়ে বলল, আমি আবির চৌধুরী, রায়হান চৌধুরী এবং ওনার স্ত্রী তাসলিমা চৌধুরীর ছেলে মিতু চৌধুরীর একমাত্র ভাই। কথাটা শুনেই ওই ভদ্রলোক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি তাহলে আমার আবির। তুমি অনেক বড় হয়ে গেছো। এই বলে তিনি আমেরিকায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কিন্তু আবির একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার কাছে এসব কিছুই নাটকীয় মনে হচ্ছে, কারণ তার বাবা যদি তাকে ভালোবাসতো তাহলে কোনোদিনও তার মাকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে বের করে দিত না। কখনোই তাকে বাবার আদর থেকে বঞ্চিত হতে হতো না। কখনোই তার আম্মুকে স্বামী থাকতেও স্বামীর অভাব বোধ করতে হতো না। ততক্ষণে বাড়ির সবাই সেখানে ছুটে এসেছে, তার মধ্যে মিতুও রয়েছে। মিতু আবিরকে দেখে ছুটে চলে আসে আর আবিরকে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলতে থাকে, ভাই আমার, কত বড় হয়ে গিয়েছিস। এর মধ্যে কি একটা বারও আমাদের কথা তোর মনে পড়েনি? মনে পড়বে কি করে? যে মানুষগুলো আমাকে মনে করে না, সেই মানুষগুলোর কথা মনে পড়ার কি কোনো কারণ আছে? আপু, তুমি কেমন মেয়ে? তুমি একবারও আম্মুর কাছে গেলে না এত বছরেও? আমি যদি জানতাম আমার আম্মুর ঠিকানা, তাহলে অবশ্যই আম্মুর কাছে যেতাম। আচ্ছা, বাড়িতে একা কেন এসেছিস? আম্মুকে পারলি না একটাবারের জন্য সঙ্গে করে নিয়ে আসতে? আম্মু কি তার মেয়েকে বিদায় দেবে না? আই এম সরি আপু, আমাকে ক্ষমা করে দিস। আমি নিজেই আম্মুকে এখানে নিয়ে আসিনি। আমি চাই না আমার আম্মু নিজের চোখে দেখুক তার সংসারটা অন্য কেউ দখল করে আছে। আমি চাইনি আমার আম্মুর সামনে অন্য কেউ আমার আব্বুকে আব্বু বলে ডাকুক। আমি নিজে তো আমার আব্বুকে আব্বু বলে ডাকার অধিকারটা পাইনি, কিন্তু আমার আম্মু এগুলো সহ্য করতে পারতো না। এই বলে আবিরও তার বোন মিতুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে তখন রায়হান চৌধুরী মিতু আর আবিরকে বলে, ভিতরে চলো, যা কথা বলার পরে বলা যাবে। সারা রাত জার্নি করে এসেছো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো। এই বলে সবাই মিলে আবিরকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আকাশ আবিরকে নিয়ে নিজের রুমে চলে গেল আর বলতে লাগলো, আচ্ছা, তুমি কি সত্যি আমার ভাইয়া হও? হয়তো, আবার নাও হতে পারি। এরকম কেন বলো? তুমি তো আমার আব্বুকে আব্বু বলে, তাহলে তো তুমি আমার ভাই হও। আচ্ছা, আমরা এসব কথা পরে বলি, আমার টায়ার্ড লাগছে। এই বলে আবির কথাটা ঘুরিয়ে নিল। কারণ আকাশ ছেলেটাকে দেখতে পিচ্ছি মনে হলেও সে কিন্তু খুবই চালাক।
তাই আবির তার সঙ্গে বেশি কথা বলতে চায়নি। আবির ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে চলে গেল, আর তখনই তার চক্ষু চড়ক গাছ। নাস্তা টেবিলে বসে আছে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কাকে দেখিয়ে শেষ রাগে ফুসফুস করতে থাকে। প্রিয়াঙ্কা তখন নাস্তা করছিল, আবিরকে সে খেয়াল করেনি। আবির প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে বলতে থাকে। এই মেয়ে, আপনি এখানে কি করছেন? তখনই প্রিয়াঙ্কা চোখ তুলে তাকিয়ে আবিরকে দেখতে পায় আর বলতে থাকে। আমার বাড়িতে আমি কি করছি সেটার কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? বাই দ্য ওয়ে, তুই কি আমাকে ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস নাকি? হোয়াট? আপনার বাড়ি মানে? তখনই আকাশ সেখানে এসে পৌঁছায় আর বলতে থাকে। ভাইয়া এটা হলো প্রিয়াঙ্কা, বড় জেঠুর মেয়ে। মানে? মানে আমি এই বাড়ির বড় ছেলে রফিক চৌধুরীর একমাত্র আদরের রাজকন্যা। আশা করি বুঝতে পেরেছিস। এখন বল, তুই এখানে কি করছিস? কি করছিস সেটাই তো বুঝতে পারছি না। এভাবেই দুজনের মধ্যে কথা হচ্ছিল। তখনই সেখানে প্রিয়াঙ্কার আম্মু এসে উপস্থিত হয় আর আবির আর প্রিয়াঙ্কাকে বলে। কি রে, কি হয়েছে? তোরা দুজনে কি নিয়ে কথা বলছিস? ভাই বুঝি পরিচয় হওয়ার আগেই গল্প করা শুরু করে দিয়েছিস? ভাই বোন মানে তুমি কি বোঝাতে চাইছো? এই ছেলেটা আমার কোন জন্মের ভাই আমি তো সেটাই বুঝতে পারছি না। এই হলো আবির, তোমার ছোট চাচার ছেলে। ও যখন ছোট ছিল তখন তোমার চাচি ওকে নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর আর কখনো এখানে আসেনি। এখন মিতুর বিয়ে উপলক্ষে তোমার দাদা ভাই ওকে ডেকে পাঠিয়েছে, তাই ও এখানে এসেছে। সবগুলো কথা প্রিয়াঙ্কার মাথার উপর দিয়ে গেল। সে কোনো কিছুই বুঝতে পারল না। ইনফ্যাক্ট কোনো কিছু বোঝার প্রয়োজন মনে করলো না। সে নাস্তা করে সেটা নিজের রুমে চলে গেল। আর এদিকে আবির বাড়ির বড় ছেলে, এই প্রথমবার বাড়িতে এসেছে, তাই সবাই তাকে অনেক আদর যত্ন করে খাওয়াতে লাগলো। সবার আতিথেয়তায় আবির অনেকটাই মুগ্ধ হলো আর মনে মনে ভাবতে লাগলো, সবাই যদি এতটাই ভালো, তাহলে কেন তার আম্মুকে এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হলো? কেন তার আম্মুকে নিজের সন্তানের কাছ থেকে দূরে থাকতে হলো? কিন্তু সে কোনো কথাই কোনো উত্তর খুঁজে পেল। নাস্তা শেষ করে আবির রুমে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে একা একা। তখনই আবারও পাকনা আকাশ তার পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে। ভাইয়া আমাদের পুকুরে অনেক মাছ আছে, বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। আমি তো জানি না কিভাবে মাছ ধরতে হয়। এত বড় ছেলে হয়েছো, এটাও জানো না? তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে শিখিয়ে দেবো, আমি খুব ভালো মাছ ধরতে পারি। এই বলে আকাশ আবিরের হাত ধরে টানতে টানতে পুকুরের পাড়ে এনে দাঁড় করালো। মোটামুটি বড় সাইজের একটা পুকুর, চারদিকে নানা রকম ফলের গাছ, পুকুরের ঘাট বাঁধানো। খুব মনোরম একটা পরিবেশ, এখানে বসে সারাটা বিকেল কাটিয়ে দেওয়া যাবে। আবিরকে পুকুরের ঘাটে বসিয়ে আকাশ বড়শি নিয়ে চলে আসে। আকাশ আবিরকে শিখিয়ে দিতে থাকে কিভাবে পুকুরের পানিতে বড়শি ফেলে মাছ ধরতে হয়। আকাশ এই বিষয়টা খুব উপভোগ করছিল, কারণ সে তো শহরে বড় হয়েছে। এসব দৃশ্য দেখার মতো সুযোগ তার কখনোই হয়ে ওঠেনি। হঠাৎ করে আকাশ আবিরের হাতে বড়শিটা দিয়ে বলতে লাগলো। ভাইয়া এবার তুমি দেখো তো, তুমি মাছ ধরতে পারো কিনা। আমার একটু হিসেব হয়েছে, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আকাশ সেখান থেকে চলে গেল। তখনই হঠাৎ আবির দেখতে পেল তার বড়শিতে একটা মাছ ধরেছে। আবির যেই না বড়শি টান দিয়ে উঠাতে যাবে, তখনই সেটা একটা কিছুর সঙ্গে গেঁথে গেল। তখনই শোনা গেল এক চিৎকার। ওরে মা গো, বাবা গো, আমাকে মেরে ফেললো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদমই ঠিকই শুনেছেন, এটা প্রিয়াঙ্কার চিৎকার। আবির তাকিয়ে দেখলো তার বড়শিতে একটা ট্যাংরা মাছ ধরা পড়েছে। আর আবির যখন ছিপ টান দিয়েছিল, তখনই প্রিয়াঙ্কার গানের মধ্যে বেঁধে যায় সেটার কাঁটা, একটু বিষযুক্ত আর একটু ধারালো। প্রিয়াঙ্কার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে এলো। এদিকে আবির হাঁ করে তাকিয়ে আছে, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়ির লোকজন এসে প্রিয়াঙ্কার গান থেকে ট্যাংরা মাছটা ছাড়িয়ে নিল। আর তখন আবিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবির কি করবে কিছুই বুঝতে পারছে না, সে তো একদম বোকা বনে গেল। তখনই প্রিয়াঙ্কার আম্মু আবিরকে বলতে লাগলো। এটা তুমি কি করলে বলো? সরি, আমি বুঝতে পারিনি। দেখ, একদম নাটক করতে আসবি না। আমি জানি তুই জেনে শুনে আমার সঙ্গে এরকম করছিস। যখন থেকে তোর সঙ্গে আমার দেখা হলো তখন থেকেই তুই আমার পেছনে পড়েছিস। প্রিয়াঙ্কা, ও এটা জেনে শুনে করেনি, আনফর্চুনেটলি হয়ে গেছে। কারণ সবাই খুব ভালো করে জানে আবির শহরের ছেলে, গ্রামের পরিবেশে অভ্যস্ত নয়। আম্মু, অবশেষে তুমিও কিনা এই ছেলেটার পক্ষ নিয়ে কথা বলছো? আমি বলছি ও একদম মিথ্যা কথা বলছে, এইসব কিছু জেনে শুনেই করেছে। ততক্ষণে আকাশ সেখানে এসে উপস্থিত হয় আর বলতে থাকে। আরে ভাইয়া আমি একটু হিসু করতে গেলাম, আর ততক্ষণে তুমি ফুটো করে দিয়েছো। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আরে তোমরা আমাদেরকে কেন হা করে তাকিয়ে আছো?
আমি তো শুধু এটাই বললাম, আমি একটু হিসু করতে গেলাম আর ততক্ষণে আবির ভাইয়া প্রিয়াঙ্কা আপুর কান ফুটো করে দিয়েছে। বাই দ্য ওয়ে, ভালোই হয়েছে, আপু তো এত বড় হয়েও কান ফুটো করেনি, তাই আবির ভাইয়া একটা ভালো কাজ করেছে। তুই তো একটা বাদরের হাড্ডি, আর এখন তো একটা নতুন বাদরের হাড় দিয়েছে, যুক্ত হয়েছে এখানে। এখন তো মনে হয় এই বাড়িতে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাবে। তুমি কাকে বাদুড়ে হাত দিয়ে বলছো? তুমি একটা শয়তান মেয়ে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। তুই এই বদমাসটার পক্ষ নিয়ে আমার সঙ্গে ঝগড়া করছিস। দেখো আপু, তুমি একদম আমার ভাইয়াকে বদমাইশ বলবে না। আমার ভাই সত্যি একজন ভালো মানুষ, তুমি বদমাইশের হাড্ডি। ভাই চলো তো এখান থেকে, তুমি এখান থেকে না গেলে প্রিয়াঙ্কা আপু তোমাকে বাজে কথা বলতেই থাকবে। এই বলে আকাশ আবিরের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে গেল খেলার মাঠে, যেখানে প্রতিদিন আকাশ তার বন্ধুদের সঙ্গে খেলা করে। আকাশ আবিরকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলো। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে আসে। আকাশ আর আবির বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করতে থাকে। তখনই হঠাৎ করে আবিরের ফোনে একটা ফোন আসে। আবির মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। অনিচ্ছা সত্ত্বেও আবির ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়। আবির, কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না যে। আমি আকাশের সঙ্গে খেলার মাঠে এসেছি। ঠিক আছে, তুমি ওখানেই অপেক্ষা করো, আমি আসছি। এই বলে রায়হান চৌধুরী ফোনটা কেটে দিল। আর তারপর কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি নিয়ে সেখানে চলে আসলো। আবির ততক্ষণে আকাশকে নিয়ে সেখানে এসে পৌঁছায়। তখনই রায়হান চৌধুরী বলতে থাকে, চলো, তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব। তোমার বোনের বিয়ে বলে কথা, কিন্তু আমি তো তোমার কাপড়ের সাইজ জানতাম না, তাই তোমার জন্য কিছু কেনাকাটা হয়নি। আজ তোমাকে আমি তোমার পছন্দ মতো কিছু কেনাকাটা করে দিতে চাই। আব্বু, তুমি শুধু ভাইয়াকেই কেনাকাটা করে দেবে, আমাকে কি দেবে না? তুমি তো অনেক কেনাকাটা করেছ, তোমার আর কোনো কেনাকাটা করার প্রয়োজন নেই। মন খারাপ করো না, আমি তোমাকে কিনে দেব। এই বলে আবির আকাশকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আর তারপর রায়হান চৌধুরী গাড়ি চালাতে লাগলো। একটা শপিং মলের সামনে সে গাড়িটা দাঁড় করায়। তারপর রায়হান চৌধুরী আর আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকে গেল। সারা সন্ধ্যা ঘোরাঘুরি করে রায়হান চৌধুরী নিজের ছেলের জন্য এই প্রথমবার কেনাকাটা করলেন। ওনার আনন্দ যেন আর ধরে না। মেয়ের বিয়ে দিচ্ছেন বলে কথা। রায়হান চৌধুরী ওনার প্রথম স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক না রাখলেও মেয়েকে কখনোই অবহেলা করেননি। যদিও ছেলের প্রতি ওনার তেমন মায়া মহব্বত ছিল না। যদি থাকতো তাহলে এই দীর্ঘ সময়টা ছেলেকে ছাড়া পার করতে পারতেন না। একবার হলেও ছেলের সঙ্গে দেখা করতে যেতেন। যাই হোক ভিউয়ার্স, আমরা সেসব কথা না বলি, বর্তমানে কি হচ্ছে সেটাই দেখি। কেনাকাটা শেষ করে সন্ধ্যার পর রায়হান চৌধুরী আবির আর আকাশকে নিয়ে বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কা তখন ড্রয়িংয়ে বসে টিভি দেখছে। অনেকগুলো শপিং ব্যাগ রায়হান চৌধুরী ড্রয়িং রুমে সোফার উপরে রাখে। এগুলো দেখেই প্রিয়াঙ্কা বলতে থাকে, কি ব্যাপার ছোট আব্বু, তুমি এতগুলো শপিং কার জন্য করেছো? আমি তো শুনলাম বিয়ের সমস্ত কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, বিয়ের সমস্ত কেনাকাটা শেষ হয়ে গেছে, কিন্তু আবিরের জন্য কোনো কেনাকাটা করা হয়নি। তাই আজ যখন আবির চলে আসলো, তাই আবিরকে নিয়ে তার পছন্দ মতো কিছু কেনাকাটা করে দিলাম। কথাটা প্রিয়াঙ্কার তেমন একটা পছন্দ হলো না। তাই মুহূর্তের মধ্যেই মুখটা কালো হয়ে গেল। কিন্তু রায়হান চৌধুরী সেদিকে কোনো পাত্তা দিলেন না। বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসে আবিরের জন্য করা শপিংগুলো দেখাতে লাগলো। সবাই এগুলো দেখে অনেক খুশি হলো। এদিকে মিতু বলতে লাগলো, আজ প্রথমবার আমার বাবার মনে এতটা আনন্দ দেখছি। বাবা আজ আবিরকে পেয়ে অনেক খুশি হয়েছে মনে হচ্ছে, কিন্তু আদৌ কি সেটা মন থেকে নাকি লোক দেখানো? কথাটা শুনে মুহূর্তের মধ্যে রায়হান চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ সত্যিই তো, ছেলের জন্য আজ এত ভালোবাসা কোথা থেকে উতলে পড়ছে, সেটা বিগত 19 বছরে হয়নি। বিগত 19 বছরে তিনি একবার ছেলের সঙ্গে দেখা করারও প্রয়োজন মনে করেননি। মিতু বুঝতে পারে তার কথাই হয়তো তার বাবা কিছুটা কষ্ট পেয়েছে, তাই মিতু বলে, আব্বু তুমি কি আমার কথায় মন খারাপ করেছো? দেখো আমি তো চলেই যাব, হয়তো 6 মাসে বছরে একবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, তাই আমার সঙ্গে রাগ করে থেকো না। তখনই রায়হান চৌধুরী একটু মুচকি হাসার চেষ্টা করে বলতে থাকেন, আরে না মা, এসব তুই কি বলছিস? আমি কেন মন খারাপ করব? আজ আমার বড় মেয়ের বিয়ে দিচ্ছি, সেখানে আমার পরিবারের সবাই উপস্থিত আছে। সত্যি আমার চাইতে খুশি আর কেউ নেই। আমার আম্মু এখানে থাকলে হয়তো তিনিও অনেক খুশি হতেন।
আমি তো বলেছিলাম তোমার আম্মুকে আসতে। কিন্তু তিনি কোন পরিচয়ে এখানে আসবেন বল? তখনই আবির কথাটা ঘুরিয়ে নিয়ে বলতে থাকে। প্লিজ আপু, আমি চাই না ওই কথাটা নিয়ে এখানে আর কোনো কথা হোক। আম্মু এখানে আসেনি তো কি হয়েছে? আমি তো এসেছি। তুমি বিয়ের পর আমাদের বাসায় গিয়ে উঠবে যদি তুমি চাও তো, কিন্তু তোমাকে কোনো জোর করব না। আমি কখনোই বলবো না তুমি আম্মুর কাছে যাও। এই বলে আবির সেখান থেকে চলে যায়। রায়হান চৌধুরী গম বের করে বসে থাকেন। এদিকে মৃত্যু আর কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। তার মন খুব খারাপ লাগছে, যদিও আজকের দিনটা তার কাছে খুবই স্পেশাল। কিন্তু একটা মেয়ের কাছে তার মা না থাকলে পৃথিবীর সব সুখই তার কাছে ক্ষুণ্ণ মনে হয়। তাই মৃত্যুরও খুবই মন খারাপ। মিতু একা একা ব্যালকনিতে বসে আছে। তখনই আবির পিছন থেকে এসে মিতুর কাঁধে হাত রাখে আর বলে, আপু মন খারাপ করিস না, যা হওয়ার তা হয়ে গেছে। আজ শুধু তোর জন্য আমি এখানে এসেছি, তা না হলে আসতাম না। জানিস ভাই, আমি আম্মুকে অনেক মিস করি, কিন্তু মুখ ফুটে কখনো কারো কাছে কিছু বলতে পারিনি। আমার সব সময় মনে হতো আমার আম্মু কি এমন করেছে, কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেল? আমি কি আমার আম্মুর সঙ্গে থাকার যোগ্য নই? দেখ, অতীতে কি হয়েছে সেগুলো আমি এবং আমরা কেউই মনে করতে চাই না। সব কিছু ভুলে যা আপু, এটাই আমাদের জন্য ভালো। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তুই স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবি। আচ্ছা ভাই, তুই এটা বল, আব্বুর উপর তোর কোনো অভিমান নেই? জানি না, তবে কেন জানি এই মানুষটার প্রতি আমার ভালোবাসা কখনোই কাজ করে না। আপু বাদ দে এসব কথা, কাল বাদে পরশু তোর বিয়ে, কালকে তোর হলুদ। এখন এসব কথা মনে করে কষ্ট পাস না। আম্মুর সঙ্গে কথা বলবি, আমি ফোন দেব। হ্যাঁ রে, আমার অনেক মন চাই আম্মুর সঙ্গে ফোন দিয়ে কথা বলতে, কিন্তু আমি কখনোই এটা কাউকে বলার সাহস পাইনি। কারণ এই বাড়িতে আম্মুর নাম নেওয়া অপরাধ। সৎ মায়ের সংসারে বড় হয়েছি, যদিও আব্বু আমাকে ভালোবাসে, আর বড় জেঠিমা, বড় জেঠু আর দাদু আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, তুই মন খারাপ করিস না। আমি এক্ষুনি আম্মুর সঙ্গে তোকে কথা বলিয়ে দিচ্ছি, কিন্তু একদম কান্নাকাটি করবি না, প্রমিস কর আগে। আচ্ছা ঠিক আছে, এই যে আমি তোকে ছুঁয়ে প্রমিস করলাম, আমি একদম কান্নাকাটি করব না। কিন্তু আমাকে একটু ফোন দে, আমি আম্মুর সঙ্গে একটু কথা বলতে চাই। আবির তখন ফোনটা বের করে তার আম্মুর নাম্বারটা ডায়াল করলো। 2-3 বার রিং হতেই তার আম্মু তার ফোনটা রিসিভ করলো আর তারপরেই বলতে লাগলো, তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস, এতক্ষণে ফোন দিলি? আম্মু এখানে আসার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাকে ফোন দেওয়ার সময় পাইনি। আমিও তো সেটাই ভাবছি, আমার এতদিনের সাধনা সব বৃথা গেল। একদিনের মধ্যে তুই আমাকে ভুলে গেলি। দেখো আম্মু, একদম বাজে কথা বলবে না। আমি কখনোই তোমাকে ভুলে যাইনি, আর কখনো তোমাকে ভুলে যেতে চাইও না। তুমি আমার আম্মু, তুমি আমার পৃথিবীতে। যদি আমি কোনো মানুষকে জীবনের সবচাইতে বেশি মূল্য দিয়ে থাকি, যদি কোনো মানুষকে আমি জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসে থাকি, সেটা হলে তুমি। তোমার পরে পৃথিবীর বাকি সব কিছু। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বল, আমার মেয়েটা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি তো তোমার মেয়ের সঙ্গে তোমাকে কথা বলিয়ে দেওয়ার জন্যই ফোন দিলাম। এই নাও, আপুর সঙ্গে কথা বলো। এই বলে আবির ফোনটা মিতুর হাতে তুলে দিল। মিতু কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। এই প্রথমবার সে মায়ের সঙ্গে কথা বলবে, তাও আবার দীর্ঘ 19 বছর পর। আবিরের আম্মু যখন মিতুকে রেখে আবিরকে নিয়ে চলে গেছে না, তখন মিতুর বয়স ছিল মাত্র 2 বছর, আর আবির তখন তার মায়ের পেটে ছিল। মিতু ফোনটা হাতে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি কেমন আছো আম্মু? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই আছি। মারে, তোর এই অবাগা মায়ের কথা কি তোর একবারও মনে পড়ে না? এই বলেই কেঁদে দিল আবিরের আম্মু। তখনই মিতু কান্না করতে করতে বলতে থাকে, আম্মু, পৃথিবীতে কি এমন কোনো ওষুধ আছে যেটা সন্তানকে তার মায়ের কথা ভুলিয়ে রাখতে পারে? এই বলে মা মেয়ে দুজনেই কান্না করতে থাকে। তখনই আবির মিতুর হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে, তোমাদের দুজনকে আগেই বলেছিলাম, কান্নাকাটি একদম চলবে না। কাল আপুর গায়ে হলুদ, আর পরশুদিন বিয়ে। এখন কি কান্নাকাটি করার সময়? কত খুশির একটা সময়, আর এখন তোমরা কান্না করছো। আমি তোমাদেরকে কথা বলতেই দেব না। এই বলে আবির ফোনটা কেটে দিল।
আর তারপর মিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। প্লিজ আপু, কান্না করিস না। তখনই প্রিয়াঙ্কা এসে সেখানে উপস্থিত হয়। মিতুকে এভাবে কান্না করতে দেখে বলতে থাকে। কি ব্যাপার মিতু আপু, কি হয়েছে তোমার? প্রিয়াঙ্কার পাপা যদিও আবিরের বাবার চাইতে বয়সে বড়, কিন্তু প্রিয়াঙ্কা মিতুর 6 মাসের ছোট। মিতু প্রিয়াঙ্কার প্রশ্নের জবাবে বলে, কই, না তো, কিছু হয়নি। এমনিতেই মন খারাপ লাগছে, তোদের ছেড়ে চলে যাব তাই। যাবে আর কোথায়? তোমার তো পাশের জেলায় বিয়ে হচ্ছে, মাঝে মধ্যে চলে আসবে এখানে। আমরা আবার আগের মতো সময় কাটাবো, সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করব। হ্যাঁ আপু, আমিও সেটাই বলছি। প্লিজ তুই কান্না করিস না আর মন খারাপ করিস না। বাই দ্য ওয়ে, দুলাভাইয়ের সঙ্গে তো এখনো কথা হলো না। একবার দুলাভাইয়ের ফোন নাম্বারটা দে, আমি ফোন দিয়ে কথা বলি। এই বলে আবির প্রসঙ্গটা পাল্টে নিল। মিতু তার মোবাইল ফোনটা বের করে তার হবু হাজবেন্ডের নাম্বারটা আবিরকে দিয়ে দিল। আবির তখনই ওই নাম্বারে ফোন দিয়ে তার হবু দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা মিতুকে নিয়ে চলে গেছে বাইরে, বাগানে বসে আছে। প্রিয়াঙ্কা আর মিতুর সম্পর্কটা বেশ ভালোই, বনে বনে যেরকম সম্পর্ক হয় আর কি। দুজন মিলে গল্প করছে। এদিকে রাত 11টার মতো বেজে যায়। তখনই প্রিয়াঙ্কার আম্মু সবাইকে খাবার টেবিলে ডেকে নেয়। খাওয়া দাওয়া শেষ হলে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আকাশ আর আবিরকে এক রুমে ঘুমাতে দেওয়া হয়েছে। আবির আর আকাশ দুজনেই একা একা ঘুমাতে অভ্যস্ত নেই। এই প্রথমবার দুজন একসঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছে। তাদের সঙ্গে কী হতে চলেছে সেটাই তো বোঝা মুশকিল। আবির লুঙ্গি পরে ঘুমিয়েছে, যদিও সে যখন একা ঘুমায় তখন দরজা লাগিয়ে ঘুমায়, কিন্তু আজ আকাশের সঙ্গে ঘুমিয়েছে। কি হবে সেটাই দেখার বিষয়। এদিকে আকাশ রুমের দরজা লাগায় না, কারণ তার রুমের দরজা লাগালে একটু ভয় ভয় লাগে। সকালবেলা ঘুম ভাঙতেই আবির দেখতে পেল তার লুঙ্গি তার শরীরে নেই, সেটা আকাশ শরীরে পেঁচিয়ে ঘুমাচ্ছে। তখনই আবির আকাশকে ডাকতে থাকে। এই আকাশ, আকাশ, তুই এটা কি করলি? তুই তো আমার মান ইজ্জত সব শেষ করে দিলি। আবিরের ডাক শুনে আকাশ কিছুটা বিরক্তি নিয়ে বলতে থাকে। আরে ভাইয়া, এই সাত সকালবেলা তুমি কি শুরু করছো? আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন? আমি তো ঘুমাচ্ছিলাম। আরে ভাই, তোকে ঘুমাতে কে নিষেধ করেছে? তুই আমার লুঙ্গিটা তো দে। তখনই ঘুম ঘুম চোখে আকাশ আবিরকে বলতে থাকে। আমি তোমাকে লুঙ্গি কোথা থেকে দেবো? আমি তো হাফ প্যান্ট পরে ঘুমিয়েছি, আমি কি লুঙ্গি পরি নাকি? আরে ভাই, তুই আমার লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে আছিস। তখনই আকাশ চোখ মেলে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সে আবিরের লুঙ্গি পরে শুয়ে আছে। এটা দেখে আকাশ তো হাসতে হাসতে শেষ। তখনই আকাশ হাসতে হাসতে বলতে লাগলো। আরে ভাইয়া, তুমিও না মজার মানুষ, তুমি তোমার লুঙ্গি আমাকে দিয়ে নিজে উলঙ্গ হয়ে শুয়ে আছো। কথাটা শুনে আবির একটু রাগী মোড নিয়ে বলতে লাগলো। আরে আমি কি ইচ্ছে করে এভাবে শুয়ে আছি নাকি? প্রথমত, আমি লুঙ্গি পরে ঘুমাতে পারি না। আর দ্বিতীয়ত, তুই আমার শরীর থেকে ওটা খুলে নিয়েছিস। এখন তাড়াতাড়ি ওটা দে। রুমের মধ্যে কেউ চলে আসার আগে নিজের মান ইজ্জত রক্ষা করি। এই কথা বলে আকাশ আবিরের শরীর থেকে লুঙ্গিটা নিয়ে নিল, আর তারপর সেটা নিজের শরীরে পেঁচিয়ে নিল কোনো রকমে। তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। সে ঘুম ভাঙল সকাল 8টার দিকে প্রিয়াঙ্কার আম্মু ডাকে। প্রিয়াঙ্কার আম্মু সবাইকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার জন্য ডাকতে লাগলো। আবির আর আকাশ দুজনেই ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করার জন্য চলে গেল। আকাশ পুকুরে চলে গেল গোসল করার জন্য, কিন্তু আবির কখনোই পুকুরে গোসল করেনি, তাই পুকুরে কিভাবে গোসল করতে হয় এটা সে জানে না। তাই সে আকাশকে বলতে লাগে। ভাই, তোদের বাড়িতে কোনো ওয়াশরুম নেই? আছে তো, দোতলার কোণারে। কেন, তুমি ওয়াশরুমে গিয়ে কি করবে? আমরা তো সবাই এখানেই গোসল করি। ভাই, আমি এখানে গোসল করতে পারবো না, কারণ আমার ছোটবেলা থেকেই ওয়াশরুমে গোসল করার অভ্যেস। ঠিক আছে, তাহলে তুমি বাড়ির ভেতরে চলে যাও, দোতলার কোণারে গিয়ে দেখো ওয়াশরুম আছে, সেখানে তুমি গোসল করে নাও। আবির তখন আর কোনো কথা না বলে পুকুর পাড় থেকে বাসার ভিতরে চলে আসলো আর কর্নারে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের দরজা খোলাই ছিল, তাই আবির কোনো রকম না করেই ওয়াশরুমের দরজাটা খুলে দিল। কিন্তু তারপর যেটা দেখলো সেটার জন্য আবির একদমই প্রস্তুত ছিল না। দরজা খুলে দেখতে পেল প্রিয়াঙ্কা কাপড় চোপড় খুলে রেখে শাওয়ারে নিচ্ছে। তখনই আবিরের চিৎকার। আবিরের চিৎকার শুনে পেছন দিকে ফিরে তাকায় প্রিয়াঙ্কা, আর আবিরকে দেখে সেও এক চিৎকার। আবির চিৎকার দিয়ে পিছন ফিরে তাকায়, আর প্রিয়াঙ্কাও সঙ্গে সঙ্গেই ওয়াশরুমের চিটকানিটা লাগিয়ে দিল। আবিরের চিৎকার শুনে সেখানে প্রিয়াঙ্কার আম্মু সহ বাড়ির সবাই চলে আসে। প্রিয়াঙ্কার আম্মু আবিরকে জিজ্ঞাসা করে। কি ব্যাপার আবির, কি হয়েছে? এখানে চিৎকারের আওয়াজ শুনলাম মনে হলো। তেমন কিছু না, তোমার মেয়ে ওয়াশরুমের দরজা খোলা রেখে শাওয়ার দিচ্ছিল, আর তখনই আমি এসে দরজাটা খুলে ফেলেছিলাম।
হায় আল্লাহ, এটা তুই কি করলি? তাও আবার বলছিস তেমন কিছুই হয়নি। তো কি বলবো? তোমার মেয়ে ওয়াশরুমের দরজা খোলা রেখে শাওয়ার নিচ্ছিল, এখানে আমার কি দোষ? ও আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আমি ফ্রেশ হব তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে চলে আসিস। এই বলে প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে চলে গেল। এদিকে প্রায় 10 মিনিট পর প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখনই দেখতে পায় আবে তখনও সেখানে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা রেগে অগ্নিমূর্তি হয়ে বলতে থাকে, এই তুই মানুষ নাকি অন্য কিছু? একটা মেয়ে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে আর সেখানে কোনো রকম নক করা ছাড়াই ঢুকে গেলি? এখানে আমার কি দোষ আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি যদি দরজার না আটকে উলঙ্গ হয়ে নাচানাচি করতে পারেন, সেখানে আমি ঢুকে গেলেই দোষ? কারণ এটা এই বাড়ির মেয়েদের জন্য। এই বাড়ির মেয়েরাই এই ওয়াশরুমটা ব্যবহার করে, আর ছেলেরা সবাই পুকুরে গিয়ে গোসল করে, তাই তো তুই এখানে কি করছিলি? ওয়াশরুমে অন্য সবাই যেটা করতে আসে আমিও সেটাই করতে এসেছিলাম। কিন্তু আমার তো মনে হয় তুই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিস। তোকে দেখেই আমার সন্দেহ লেগেছে। আমার মনে হয় তোর চরিত্রের সমস্যা আছে, ঠিক তোর মায়ের মতো। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, তুই কি ছোট বাচ্চা নাকি যে তোকে সব বুঝিয়ে বলতে হবে? তুই খুব ভালো করেই জানিস তোর আব্বুকে কেন এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরও নাটক করছিস কেন? দেখুন, আপনি আমার চাইতে বয়সে যতটা বড়ই হন না কেন, আমার আম্মুকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। আমার আম্মুকে নিয়ে কেউ বাজে কথা বললে সেটা আমি একদমই সহ্য করতে পারবো না। কারণ সবাই যত কিছুই বলুক না কেন, আমি জানি আমার আম্মু কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার আম্মু পৃথিবীর সবচাইতে বেস্ট আম্মু। হ্যাঁ সেটাই, কারণ দইওয়ালা কখনো বলবে না তার দই টক, মিষ্টিওয়ালা কখনো বলবে না তার মিষ্টি পচা। ঠিক তেমনি একজন ফল বিক্রেতাও বলবে না যে তার ফলটা পরিপক্ক নয়। মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি আশা করি তুই সেটা বুঝে গেছিস, তাই আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আবির তখন আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে খাবার টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই রায়হান চৌধুরী সবাইকে বলল, দেখো, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজ আমার বড় মেয়ের গায়ে হলুদ। আমি চাই সবাই আজকের দিনটা খুব আনন্দের সহিত কাটাও। আমি চাই না কারো মন ক্ষুণ্ণ হোক। আমার মেয়েটা এই বাড়িতে এতদিন যেভাবেই কাট- কাটাক না কেন, এখন যেন সে হাসি মুখে এই বাড়ি থেকে বিদায় নিতে পারে। এটাই সবার কাছে আমার প্রত্যাশা। তখনই প্রিয়াঙ্কার আম্মু বলে, রায়হান, তুমি কোনো চিন্তা করো না। মিতু তোমার একার মেয়ে নয়। আমিও কিন্তু মিতুকে ছোটবেলা থেকে অনেক আবদার স্নেহ দিয়েই বড় করেছি। তাই আমিও চাই মিতু হাসি খুশি মনে এই বাড়ি থেকে বিদায় নিক। এদিকে ততক্ষণে সারা বাড়ি অনেক সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। গায়ে হলুদের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। বাড়িতে মেহমান আসতেই শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তাই পার্লার থেকে মেয়েরা এসেছে মিতুকে সাজানোর জন্য। তখনই প্রিয়াঙ্কা সেখানে চলে আসে আর বলে, এখানে পার্লারের মেয়েদের কোনো প্রয়োজন নেই, মিতু আপুকে আমি সাজাবো। এই কথা শুনে পার্লারের মেয়েরা চলে গেল। তারপর প্রিয়াঙ্কা নিজের হাতে নিজেকে অনেক সুন্দর করে সাজালো। তখনই আবির সেখানে এসে উপস্থিত হয় আর মিতুকে দেখে বলতে থাকে, মাশাল্লাহ আপু, তোকে অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না সাজিয়েছে কে? এখানে যেই সজাগ না কেন তার কোনো ক্রেডিট নেই, কারণ আমার আপু মাশাল্লাহ দেখতে এমনিতে অনেক সুন্দর। তাকে সাজলেও সুন্দর লাগে, আর না সাজলেও সুন্দর লাগে। কথাটা আবির প্রিয়াঙ্কাকে খোঁচা মেরে বলেছে। সেটা প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই প্রিয়াঙ্কা মুখটাকে ভেঙচি মেরে বলে, কাঙাল কি আর কি প্রণতার স্বাদ জানে। আবির প্রিয়াঙ্কার এই কথাটা শুনে প্রিয়াঙ্কাকে কোনো জবাব দেয় না, কারণ আজ তার বোনের বিয়ে। তাই সে চায় না এখানে কোনো ঝামেলা হোক। এদিকে তখনই মিতু আবিরকে বলে, ভাই, একবার আম্মুকে কল দিবি? আম্মুর সঙ্গে একটু কথা বলবো। আম্মুকে কল দিলেই তো কালকের মতো কান্নাকাটি শুরু করে দেবে, যেটা আমি একদমই পছন্দ করি না। তোমার জীবনের অনেক সুন্দর একটা সময় শুরু হতে চলেছে, আমি চাই না এই সময় তুমি কান্নাকাটি করো। প্রমিস ভাই, আজ একদম কান্নাকাটি করব না। শুধু আম্মুকে একটু দু চোখ ভরে দেখবো। কত বছর হয়ে গেল আম্মুকে দেখি না। আবির তখন তার আম্মুকে ভিডিও কল দিলে আর তারপর মিতু তার আম্মুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। এদিকে গায়ে হলুদের সময় হয়ে গেছে। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে।
তাই মিতু কথা বলা শেষ করে প্রিয়াঙ্কা আর আবিরকে নিয়ে গায়ে হলুদের স্টেজে চলে এসেছে। মিতুকে নিয়ে প্রিয়াঙ্কা গায়ে হলুদের স্টেজে বসলো। প্রিয়াঙ্কা মিতুর পাশেই বসেছে, অন্য পাশে আবির। মিতুর আবদার, তাকে প্রথম হলুদ তার আম্মুর হয়ে তার ছোট ভাই দিবে। তাই আবির হলুদ নিয়ে মিতুর কপালে লাগাতে যাবে, তখনই সেটা প্রিয়াঙ্কার হাতের উপর পড়ে গেল। তাই প্রিয়াঙ্কা বলতে লাগলো, এটা কি হলো? দেখতেই পাচ্ছেন কি হয়েছে, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? তুই আমার শরীরে হলুদ ফেলে দিয়েছিস কেন? আমি কি ইচ্ছে করে ফেলে দিয়েছি নাকি? আমার হাত থেকে পড়ে গেছে, তো আমি কি করব? প্লিজ তোরা দুজন ঝগড়াটা থামা। আপু, আমি কি এই মেয়েটার সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করছি নাকি? এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারছে। যখন থেকে দেখা হয়েছে তখন থেকে শুধু ঝগড়াই করে যাচ্ছে। এই দেখ, একদম বাজে কথা বলবি না। আমি আবার তোর সঙ্গে কখন ঝগড়া করলাম? তুই তো নিজেই এসেছিস আমার সঙ্গে ঝগড়া করতে, আর নিজের থেকে আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে চাচ্ছিস। এই মিথ্যেবাদী মেয়ে, একদম মিথ্যে কথা বলবেন না। সেই বাসে তখন থেকে আপনার জন্য দেখা হয়েছে, তখন থেকেই আপনি আমার পেছনে পড়েছেন। আইসে আমার বাংলার সালমান খান, তার সঙ্গে লাগতে আমার বয়েই গেছে। তখনই মিতু তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, প্লিজ তোরা দুজনে এবার থাম। আমি তোদের দুজনের ঝগড়া আর নিতে পারছি না। মিতুর এই কথা শুনে আবির আর প্রিয়াঙ্কা দুজনেই থেমে যায়। আর আবির তখন মিতুর পায়ে হলুদ ছোঁয়ায়। তারপর একে একে বাড়ির সবাই মিতুকে হলুদ দেয়। আর দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান পর্ব শেষ হয়ে যায়। পরের দিন বিয়েটাও হয়ে গেল। আজ মিতুর বিয়ে হয়েছে। একটু পরেই মিতুকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। তাই বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। মিতু মা ছাড়া মেয়ে হলেও কখনো তার আচরণে সেটা বোঝা যায়নি। সে সবাইকে অনেক সম্মান আর শ্রদ্ধা করেছে। সৎমায়ের সংসারে বড় হলেও সে কখনো সৎমাকে এটা বুঝতে দেয়নি। সে সবসময় সৎমা আর বড় জেঠিমার কাছে অনেক সহযোগিতা করেছে। বলা চলে ঘরোয়া মেয়ে যাকে বলে। তাই মৃত্যুর প্রতি সবার অন্যরকম একটা মায়া কাজ করে। সন্ধ্যার দিকে মৃত্যুকে নিয়ে পাত্রপক্ষ চলে গেল। আবিরেরও খুব মন খারাপ লাগছে, তাই সে পুকুর পাড়ে একা একা বসে আছে। তখনই প্রিয়াঙ্কা ফোনে কথা বলতে বলতে সেদিকে আসে। আরে দোস্ত, কেমন আছিস? বাড়িতে গিয়ে তো আমাদের কথা ভুলেই গিয়েছিস। আরে দোস্ত, তোদেরকে ভুলে থাকাটা কি এত সহজ নাকি? বাড়িতে আমার চাচাতো বোনের বিয়ে, তাই কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত আছি। কথাটা শুনেই আবির বলতে থাকে, ওরে বাবা রে বাবা, এমনভাবে বলছে যেন সব কাজ একাই সামলিয়েছে, আর কোনো লোকের কোনো প্রয়োজন হয়নি। আবিরের এই কথাটা শুনে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে যায় আর ফোনটা কেটে দিয়ে আবিরকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই হারামজাদা, তোর কি আমার সঙ্গে খুচাখুচি না করলে ভালো লাগে না? আরে না, ভালো লাগবে কিভাবে? প্রিন্সেস ডাইনির সঙ্গে ঝগড়া না করলে কি ভালো থাকা যায়? কি বললি তুই আমাকে? শাকচুন্নি বলেছি কেন? কোনো সমস্যা আছে নাকি? দেখ, আমি কিন্তু ছোট আব্বুর কাছে তোর নামে বিচার দিব। আমি না করেছি নাকি? এখনই যান। প্রিয়াঙ্কা তখন রাগে গজ গজ করতে করতে সেখান থেকে সোজা আবিরের আব্বুর কাছে চলে গেল। কিন্তু আবিরের আব্বুর খুবই মন খারাপ ছিল। তিনি গালে হাত দিয়ে সোফায় বসেছিলেন। তাই প্রিয়াঙ্কা আর ওনাকে কিছু করার সাহস পেল না। কারণ আবিরের আব্বু এমনিতে অনেক রাগী, তাই কিছু বললে হয়তো ও বাড়ি অ্যাক্ট করতে পারে। তাই প্রিয়াঙ্কা কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবির রায়হান চৌধুরীর কাছে গেল আর বলল, আব্বু আপুর বিয়ে তো হয়ে গেছে, এখন আমি চলে যেতে চাই। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমি চাই তুমি তোমার আম্মুকে নিয়ে এই বাড়িতে ফিরে আসো এবং বাকি জীবনটা এখানেই কাটাও। আমি তোমার আম্মুকে তোমার আম্মুর অধিকার ফিরিয়ে দিতে চাই আর আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এটা কোনোভাবেই সম্ভব নয় আব্বু, কারণ আম্মু আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। আম্মুকে যদি আপনার অধিকার দেওয়ারই থাকতো তাহলে সেটা যখন সময় ছিল তখনই দিতেন। এখন আর কোনো প্রয়োজন নেই। এখন আমার আম্মুর নিজের একটা সংসার আছে, তাই এসব কিছু থেকে আমার আম্মুকে আমি দূরে রাখতে চাই। একজন বাবা হয়ে তোমার কাছে ছোট্ট একটা আবদার করেছি, আর তুমি আমার সেই আবদার রাখবে না? প্লিজ আবির, এটা শুধুমাত্র তুমিই পারবে, কারণ তোমার আম্মু তোমাকে নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসেন। তাই তুমি কোনো কথা বললে উনি সেটা সহজে ফেলতে পারবে না, আর সেজন্যই এটা তোমাকে বলা। এই বলে রায়হান চৌধুরী আবিরের হাত ধরে কান্না করতে থাকে। আর এটা দেখে আবির রায়হান চৌধুরীকে বলে, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই ব্যাপারে আম্মুর সঙ্গে কথা বলবো। তবে আম্মু যদি রাজি থাকে তাহলেই এখানে আসবে, তা না হলে কিন্তু আমি আম্মুকে কোনো জোর করব না। ঠিক আছে, তবে কালকেই তোমাকে এখান থেকে যেতে হবে না।
আর কয়েকদিন এখানে থেকে তারপর যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে আবির সেখান থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা যখন আবির আর আকাশ দুজনে একসঙ্গে ঘুমাতে গেল, তখনই আকাশ আবিরকে বলতে লাগলো, ভাইয়া কাল তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? এই বাড়ির এই বাড়িতে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো কারোই তেমন সময় হয় না, কিন্তু আমি খুব ঘুরতে ভালোবাসি। প্লিজ ভাইয়া, তুমি আমাকে না করো না। কিন্তু আমি তো এখানে কোনো কিছুই চিনি না, তাহলে তোমাকে নিয়ে যাব কি করে? তোমাকে কোনো কিছুকে চিনতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে তোমার সঙ্গে যাবে, তাহলেই হয়ে যাবে। এই কথা শুনে আবির কোলে আচ্ছা ঠিক আছে এই বলে তা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ রেডি হয়ে নেয়, আর তারপর আবিরকে ঘুম থেকে ডেকে তুলে। আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর নাস্তার টেবিলে যায় নাস্তা করার জন্য। আবির আর আকাশ দুজনেই সেজেগুজে রেডি হয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা আবিরকে বলে, কিরে, এইভাবে হনুমানের মতো সেজে কোথায় যাচ্ছিস? যেখানে সেখানে আপনাকে কোনো কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে তো হবেই, কারণ আমি এই বাড়ির মেয়ে। কিন্তু আমি নিজেকে এই বাড়ির ছেলে বলে দাবি করতে চাই না, কিংবা কারো সঙ্গে পরিচয় দিতে চাই না। এই বলে আবির আকাশকে বলতে থাকে। আকাশ, তাড়াতাড়ি নাস্তা শেষ করে নাও, আমাদের সময় হয়ে গেছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা আকাশকে বলে, কিরে আকাশ, তুই এই হাদারামটার সঙ্গে কোথায় যাচ্ছিস? এই কথা শুনে আকাশ নিজেই প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখো আপু, তুমি আবির ভাইকে একদম মাথা গরম বলবে না। আবির ভাই অনেক ভালো মানুষ। এই বাড়িতে তো কারোরই সময় হয় না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, তাই আবির ভাইয়া আর আমি নিজেই ঘুরতে যাচ্ছি। তুই এই বদমাইশটার সঙ্গে ঘুরতে যাবি? আমি তো তোকে কোনোভাবেই একা একা এই বদমাইশটার সঙ্গে ঘুরতে যেতে দিতে দিব না। আমিও তাদের সঙ্গে যাব। তাহলে আপনি নিজেই নিয়ে যান, আমি আপনার সঙ্গে যাব না। আরে ভাইয়া না, একদম নয়, আমি আপুর সঙ্গে যাব না, আমি তোমার সঙ্গেই যাব। এই বলে আকাশ আর আবির দুজনেই নাস্তা শেষ করে বের হয়ে যাচ্ছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা আবারও বলতে থাকে, আরে কি হলো? আমি না তাদেরকে বললাম আমিও তোদের সঙ্গে যাব, তাহলে তোরা আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস কেন? এই বলে প্রিয়াঙ্কা সেখানে চলে আসে আর তারপর আকাশ আর আবির একটা সিএনজি ভাড়া করে বাসা থেকে বের হয়ে যায়। তখন ছিল শরৎকাল, তাই আকাশ সিএনজিওয়ালাকে তাদের নিয়ে সোমেশ্বরী নদীর তীরে যেতে বলে। সিএনজিওয়ালা আকাশের কথা অনুযায়ী তাদেরকে সোমেশ্বরী নদীর তীরে নিয়ে আসে। আর সেখানে ছিল বিশাল এক কাশফুলের বাগান, যেখানে শুধু তারা না আরও অনেকেই এসেছিল ঘুরতে আর ছবি ওঠানোর জন্য। জায়গাটা সত্যি অনেক মনোরম, একদম সিনেমার কোনো শুটিং স্পটের মতো। এখানে অনেকেই এসেছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ছবি তুলছে, সবাই নিজেদের মতো ব্যস্ত। প্রিয়াঙ্কাও বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে সেলফি নিচ্ছে। এদিকে আবির আর আকাশ দুজনে হাত ধরে হাঁটাহাঁটি করছে আর এসব কাণ্ডকীর্তি দেখছে। দেখতে দেখতে কখন যে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে গেল সেটা তাদেরই খেয়াল নেই। হঠাৎ করেই আকাশ আবিরকে বলতে লাগলো, ভাইয়া আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমার কিছু খেতে হবে। কিন্তু এখানে তো আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু নেই। ভাইয়া এটা নদীর চর, এখানে রেস্টুরেন্ট বা দোকান কোথায় থেকে আসবে? খাবার খেতে হলে এখান থেকে বের হয়ে শহরের দিকে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই বলে আবির আর আকাশ চলে আসছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা চিৎকার করে বলতে লাগলো, এই তোরা কই যাচ্ছিস? আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই আমরা চলে যাচ্ছি। তোরা চলে যাচ্ছিস সেটা আমাকে বলিসনি কেন? তোরা চলে গেলে কি আমি এখানে বসে থাকবো নাকি? ইচ্ছে হলে শুয়ে থাকতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা তো আর ইচ্ছে করে আপনাকে এখানে নিয়ে আসিনি। তাছাড়া আমরা বলিও নি আপনাকে এখানে আসতে। আমি ইচ্ছে করেই তোদের সঙ্গে এসেছি, তাই বলে আমাকে এখানে একা ফেলে তোরা চলে যাবি? এটা কোন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে চলে আসো, না হলে আমরা যাচ্ছি। এই বলে আবির আর আকাশ এগোতে থাকে। প্রিয়াঙ্কা তখন আর কোনো উপায়ান্ত না পেয়ে তাদের পিছন পিছন আসতে থাকে। তারা একটা অটো নিয়ে শহরের ভিতরে চলে আসে এবং সেখানের একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবারটা খেয়ে নেয়। তারপর তারা বাড়ির দিকে রওনা দেয়। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আবিরের দাদু খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ওনার হার্ট অ্যাটাক হয়, তাই বাড়ির সবাই মিলে ওনাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ ছিল, তাই ডাক্তার ওনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেন। ওখানে নিয়ে যেতে যেতে রাত আনুমানিক 3টার কাছাকাছি বেঁচে যায়। তারপর হসপিটালে ভর্তি আর ডাক্তার দেখানোর সকালবেলা ডাক্তার এসে বেশ কিছুই টেস্ট করাতে বলে।
টেস্ট করানো শেষ হলে রিপোর্ট নিয়ে আবিরের আব্বু ডক্টরের কাছে চলে যান। আর তারপর তিনি যেটা শোনেন, এটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? টেস্টের রেজাল্ট কেমন? অবস্থা খুব একটা ভালো নয়। তাছাড়া এখন তার বয়স হয়েছে, তাই হাজারটা রোগ ওনার শরীরে বাসা বেঁধেছে। আমাদের মনে হয় উনি বেশ কিছুদিন ধরে কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছিলেন, আর তাই এইভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন। এটা আপনি কি বলেছেন? আমাদের সংসারের যত ঝামেলা সব কিছু তো আমরা দুই ভাইয়ে মিলে সময় সামালি। তাহলে উনি কেন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে যাবেন? দেখুন, উনি কি বিষয় নিয়ে চিন্তা করছে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো আর ওনার মনের ভিতর ঢুকতে পারছি না। তাই এটা আপনাদেরকেই জানার চেষ্টা করতে হবে, কারণ আপনারা ফ্যামিলির মানুষ। আপনাদেরকে এর কারণটা খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে ডক্টর, আমরা দেখছি। এই বলে আবিরের আব্বু ডাক্তারের কাছ থেকে কেবিনে চলে আসেন। তখনই আবির তার আব্বুর সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, কি হলো আব্বু? ডাক্তার কি বলেছে? দাদুর কি হয়েছে? আবিরের আব্বু তখন আবিরকে সবকিছু খুলে বলল। আর তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল উনি একটু সুস্থ হলে তারপরে ওনার সঙ্গে কথা বলবেন। 2 দিন পর ওনাকে হসপিটাল থেকে রিলিজ করা হলো। তারপর ওনাকে নিয়ে বাসায় চলে আসলো। এখন উনি মোটামুটি সুস্থ। তাই ফ্যামিলির সবাই মিলে ওনার রুমে গেলেন ওনার সঙ্গে কথা বলার জন্য। মা, আমরা তো বেঁচে আছি, তাহলে তুমি কি এমন বিষয় এত গভীরভাবে চিন্তা করছো যেটা তোমার হার্টের উপর প্রভাব ফেলে দিল? আমি তোদেরকে একটা কথা বলতে চাই, তোরা কি আমার কথাটা রাখবি? মা, আমাদের বাবা বেঁচে নেই। বাবা মারা যাওয়ার পর তুমি আমাদের সবাইকে অনেক যত্ন করে মানুষ করেছো। তাই আমাদের হাজার কষ্ট হলেও তোমার কথা কখনোই অমান্য করব না। বলো তুমি কি চাও? একটু চিন্তা ভাবনা করে বল, কারণ আমি যেটা বলেছি এটাতে হয়তো বাড়ির অধিকাংশ মানুষের অমত থাকতে পারে, কিন্তু তোর কাছে এটা আমার অনুরোধ। তুমি কোনো চিন্তা করো না। তোমার কথা রাখতে আমি প্রয়োজন হলে বাড়ির সবার বিরুদ্ধে যাব, কিন্তু তোমার কথা কখনোই অমান্য করব না। তখনই আবিরের আব্বুর সঙ্গে বাড়ির সবাইও সহমত পোষণ করে। আর সবাই একসঙ্গে আবিরের দাদুকে প্রেশার দেয় তিনি কী নিয়ে এত চিন্তা করছেন সেটা বলার জন্য। তখনই আবিরের দাদু বলতে থাকে, সবাই চিন্তা ভাবনা করে বলছিস তো? হ্যাঁ, আমরা সবাই খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরই বলছি। এখন বলো তুমি কি বলবে? আমি চাই প্রিয়াঙ্কার সঙ্গে আবিরের বিয়ে দিতে। কথাটা শুনে মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আবিরের দাদু এমন কিছু বলতে পারে এটা কেউ কল্পনাই করেনি। প্রায় 10 মিনিট কেটে গেল এই নীরবতার মধ্যে। তখনই হঠাৎ আবিরের দাদু বলতে থাকে, কিরে, কি হলো? তোরা সবাই এইভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আগেই তোদেরকে বলেছিলাম, তোরা যদি আমার কথা রাখতে পারিস তাহলেই আমি বলবো, নয়তো বলবো না। কিন্তু মা, এটা তুমি কেমন কথা বলছো? প্রিয়াঙ্কা আবিরের চাইতে বয়সে বড়। তাছাড়া প্রিয়াঙ্কা এখন যথেষ্ট বড় হয়েছে। তার নিজস্ব একটা মতামত আছে। আমরা চাইলেই তার উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। এটা তোমাকে বুঝতে হবে। দেখ, জীবনে অনেক পাপ করেছি, এখন আমি আমার পাপ মোচন করতে চাই। আমি আবিরের আম্মুকে অনেক কষ্ট দিয়েছি, আবিরকে তার বাবার আদর থেকে বঞ্চিত করেছি। আমি আবিরকে তার সবকিছু ফিরিয়ে দিতে চাই। সেটার জন্য তো অন্য আরো অনেক উপায় আছে। তুমি চাইলে আমার পুরো সম্পত্তি অর্ধেক আমি আবিরের নামে লিখে দিব। কিন্তু তাই বলে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে দেওয়া, এটা আমি মেনে নিতে পারছি না। এতক্ষণ ধরে প্রিয়াঙ্কা সব কিছু চুপচাপ শুনলেও এখন আর সে চুপ থাকলো না। চিৎকার দিয়ে বলতে লাগলো, তুমি কি মগের মুল্লুক পেয়েছো নাকি? তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে? তুমি ভেবেছোটা কি আমি এই হারামজাদাটাকে বিয়ে করব? কখনোই না। এই বাড়ির সবাই খুব ভালো করেই জানো, এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার স্বামী আমার নামে লিখে দিয়ে গেছেন, আর সব সম্পত্তি এখনো আমার নামেই রয়েছে, আমি কাউকেই দেইনি। যদি তোমরা আমার এই সিদ্ধান্ত মেনে না নাও তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি আবিরের নামে লিখে দেব এবং সব কিছু থেকে তোমাদের আমি বঞ্চিত করব। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা নিজেদেরকে সবকিছু থেকে বঞ্চিত করবে নাকি আমার সিদ্ধান্ত মেনে নেবে? তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, তোমার সম্পত্তি তুমি যাকে ইচ্ছা তাকে দাও, তাতে আমার কিছুই যায় আসে না। আমি পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করে নিজে একটা চাকরি বাকরি করব, আর তারপর আমার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে এই বাড়ি থেকে আজীবনের মতো চলে যাব। তাই তোমার সম্পত্তির উপর আমার কোনো আগ্রহ নেই।
এই কথা বলে প্রিয়াঙ্কা তখনই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, আমি তোমার বাবা হিসেবে তোমাকে আদেশ করছি, তুমি আবিরকে বিয়ে করো। কারণ আবির এবং তার আম্মুর সঙ্গে আমার যথেষ্ট অন্যায় করে ফেলেছি। এখন সময় এসেছে নিজেদের পাপ মোচন করার। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু আমি এইটুকুন একটা পিচ্চি ছেলেকে বিয়ে করতে পারবো না। তাছাড়া এর সঙ্গে আমার মানসিকতার কোনো মিল নেই। বিয়ে করতে হলে অন্তত ম্যাচুরিটি থাকা প্রয়োজন। প্রিয়াঙ্কা, তোমার আব্বু একদম ঠিক কথাই বলেছেন। ম্যাচিওরিটি বয়সের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তাই তোমার আব্বুর সঙ্গে আমিও সহমত। কিন্তু আমি এই বিয়ে করব না, আর করার কোনো প্রশ্ন ওঠে না। যেই বাড়ি থেকে আমার জন্মের আগে আমাকে বের হয়ে যেতে হয়েছিল, আজ শুধু আমি আমার বোনের বিয়ের জন্য এখানে এসেছিলাম, নয়তো কখনোই আসতাম না। আর আমি কখনোই কারোর কাছে আমার বাবার পরিচয় দেইনি। এখন নতুন করে আমার কোনো পরিচয়ের কোনো প্রয়োজন নেই। এই কথা বলে আবির তখনই ওই রুম থেকে বের হয়ে চলে গেল আর নিজের রুমে গিয়ে নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, দেখতে পারে সবাই ড্রয়িং রুমে বসে আছে। আবির তার বাবার সামনে এসে দাঁড়ায় আর তারপর বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমরা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো, তাই আমি আসতে চাইনি। নেহাত আম্মু জোর করে আমাকে এখানে পাঠিয়েছে, তা না হলে তো আমি আসতামই না। তখনই আবিরের আব্বু আবিরের হাত দুটো ধরে ফেলে আর কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ বাবা, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। দেখ, একটা সন্তান যদি তার বাবা মায়ের কাছে 1000টা ভুল করে, তার বাবা মা তাকে ক্ষমা করে দেয়। আর আমি তোর বাবা না হই একটা ভুল করেই ফেলেছি, তাই বলে কি তুই আমাকে ক্ষমা করতে পারবি না? এই বলে আবিরের আব্বু কান্না করতে থাকে। তখনই প্রিয়াঙ্কার আব্বু আবিরের সামনে এসে দাঁড়ায় আর বলে, আবির, আমি তোমাকে তোমার বড় জেঠু হিসেবে আদেশ করছি, তুমি তোমার বাবার কথা অমান্য করো না। দেখো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। আমাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যখন আমার আম্মুকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন কি একটাবারও চিন্তা করেছিলেন এই মহিলাটা যার মা বাবা বেঁচে নেই, সে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কোথায় গিয়ে উঠবে? কই, তখন তো আপনারা একটাবারের জন্যও চিন্তা করেননি। বরঞ্চ আপনারা সবাই অনেক আনন্দ উল্লাস করতে করতে আমার বাবার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেন। তখন কোথায় ছিল আপনাদের এই মানবিকতা? হ্যাঁ বাবা, মানছি আমরা সবাই ভুল করেছি, কিন্তু তোমার তো এখন যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। তুমি প্লিজ আমাদেরকে এই পাপের প্রায়শ্চিত্ত করার সে যদি দাও, আমরা আবার তোমার আম্মুকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই এবং তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই সঙ্গে আমার মায়ের আদেশও পালন করতে চাই। এই কথা বলে সবাই আবিরকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর আবির তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে পারবো কি পারবো না সেই ব্যাপারে আমি আপনাদের কোনো কিছুই বলতে পারলাম না। কারণ ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। স্বামী ছাড়া একটা মেয়ের সন্তান বড় করা কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমার আম্মু জানে। তাই আমি আমার ব্যাপারে আমার আম্মুকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমার আম্মুকে যদি আপনারা রাজি করাতে পারেন তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আমার আম্মু রাজি না হয় তাহলে আমি কোনোভাবেই আপনাদের এই সিদ্ধান্তে সহমত পোষণ করতে পারবো না। ঠিক তখনই আবিরের আব্বু বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকো, আমি আজকেই তোমার আম্মুকে আনতে যাচ্ছি। এই কথা বলে আবিরের আব্বু তখনই রেডি হয়ে গেলেন আর তারপর সেদিন রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকালবেলা তিনি মহাখালী বাস স্ট্যান্ডে এসে নামেন আর তারপর সেখান থেকে একটা অটো নিয়ে আবিরদের বাসায় চলে যান। বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিচ্ছেন, তখন সকাল 8টা বাজে। আবিরের আম্মু সবে মাত্র সকালে নাস্তা বানিয়ে খেতে বসেছেন। কলিং বেলের আওয়াজ শুনে তিনি দৌড়ে সেখানে চলে আসেন আর বলতে থাকেন, আরে বাবা, দরজা খুলছি তো, এভাবে কেউ কলিং বেল চাপ দেয় নাকি? আমাকে তো দৌড়ে আসতে হবে। এই কথা বলতে বলতে তিনি দরজাটা খুলেন, কিন্তু দরজা খোলার পর তিনি যেটা দেখতে পান সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি আবিরের আব্বুকে দেখে বলতে থাকেন, এতদিন পর হঠাৎ তুমি এখানে কেন এসেছো? আমাকে বাড়ির ভিতর যেতে দাও, তারপর না হয় কথা বলি। আমার তো মনে হয় না তোমার এই বাড়িতে প্রবেশ করার কোনো অধিকার আছে।
কেন এসেছো এখানে? প্লিজ তুমি আমার সঙ্গে আর অভিমান করে থাকো না। যা করেছি ভুল করেছি আমি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ তুমি একটাবার আমার সঙ্গে ঠান্ডা মাথায় বসে কথা বলো। আবিরের আম্মু তখন আর কোনো কথা না বলে আবিরের আব্বুকে ভিতরে আসতে দেয়। ড্রয়িং রুমে বসে আছে দুজনে। তখনই হঠাৎ আবিরের আব্বু আবিরের আম্মুর হাত ধরে বলে, আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই। তোমার অধিকার আবারও তোমাকে ফিরিয়ে দিতে চাই। আপনি মনে হয় নেশা করে এসেছেন, তাই পাগলের মতো এসব কথা বলছেন। না, আমি একদম ঠিক আছি এবং যা বলছি সুস্থ কথাই বলছি। আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, আর তোমার হারিয়ে যাওয়া অধিকার তোমাকে আবারও ফিরিয়ে দেব। মিস্টার রায়হান চৌধুরী, আপনি এটা ভাবলেন কি করে? আপনি এসে আমায় বলবেন আর আমি আপনার সঙ্গে নাচতে নাচতে ওই বাড়িতে চলে যাব? দীর্ঘ 19টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা জানেন না, তাই জানার চেষ্টাও করবেন না। এসেছেন ভালো কথা, চলে যান। আমি জানি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আমি যেটা করেছি তারপরও তুমি আমার সঙ্গে ভালো আচরণ করতে পারোই না। তারপরও আমি এখানে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। তোমার তোমার সন্তানের কথা চিন্তা করে তুমি অন্তত এবার ফিরে চলো। এই বলে আবিরের আব্বু আবিরের আম্মুর হাত ধরে কান্নাকাটি করতে থাকেন। এক সময় আবিরের আম্মুর মন গলে যায়। হাজার হোক উনি রায়হান চৌধুরীর বিবাহিত স্ত্রী, এখনও তাদের ডিভোর্স হয়নি। তাই অবশেষে সেদিন রাতেই রায়হান চৌধুরী ওনার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। আবিরের আম্মু ফিরে এসেছে এই খবর শুনে সবাই অনেক খুশি হয়। আর মিতু তো সেদিনই শ্বশুরবাড়ি থেকে তার মায়ের সঙ্গে দেখা করতে চলে আসে। দীর্ঘ 19 বছর পর মায়ের সঙ্গে দেখা হয়েছে মিতুর। সে তো আনন্দে একদম আত্মহারা, আর তার খুশিটা দেখার মতো ছিল। শুধু মিতু নয়, এবারে সবাই অনেক খুশি ছিল। আবিরের আম্মুর ফিরে আসাতে শুধু একজন মানুষের মনে আনন্দ ছিল না, সেটা আকাশের আম্মু। কারণ সতীনের উপস্থিতি কেউই সহ্য করতে পারে না। কিন্তু তারপরেও আকাশের আম্মু সেটা প্রকাশ করলেন না। এদিকে আকাশ তো বড় আম্মুকে পেয়ে অনেক খুশি হয়। বড় আম্মুর কোলে বসে আছে আর বলছে, বড় আম্মু, তুমি আর কখনো আমাদের সেটে চলে যাবে না। এখন থেকে আমরা সবাই এখানেই থাকবো, অনেক আনন্দে থাকবো। ঠিক আছে বাবা, আমি আর কখনো তোমাদের পেলে কোথাও যাব না। বাকি জীবনটা এখানে তোমাদের সঙ্গেই কাটিয়ে দেব। এরপর দেখতে দেখতে আরও 2 দিন চলে গেল। তারপর আবারও পারিবারিক বৈঠক বসে। সবাই মিলে আবারও প্রিয়াঙ্কাকে আবিরকে বিয়ে করার জন্য প্রেশার দিতে থাকে। আবিরের আম্মু আবিরের দাদুর কথায় রাজি হয়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কাকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। কারণ সে আবিরকে বিয়ে করতে চায় না। এমনটা নয় যে অন্য কোনো ছেলের সঙ্গে তার রিলেশন রয়েছে। পরিবারের সবাই অনেক বোঝানোর পরেও কোনোভাবেই রাজি করাতে পারছে না। তাই প্রিয়াঙ্কার দাদু নিজেই প্রিয়াঙ্কাকে নিজের রুমে ডেকে পাঠালেন। প্রিয়াঙ্কা তার দাদুর রুমে এসে বলল, কি হলো দাদু, তোমরা এসব কি শুরু করেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি বিয়ে করতে চাইছি না সেখানে তোমরা কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো? কারণ আমরা চাই তুমি ভালো থেকো। তুমি এমনিতেই সহজে বাইরের কোনো মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারো না। তাছাড়া বিয়ে হলে যে তোমার শ্বশুর বাড়ির মানুষজন ভালো হবে সেটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে, আবির তোমার চাইতে বয়সে একটু ছোট, কিন্তু সে আমাদের বাড়ির ছেলে। বিয়ের পর তোমাকে আলাদা কোথাও গিয়ে উঠতে হবে না। বিয়ের পর অন্য পরিবেশের সঙ্গে তোমাকে মানিয়ে নেওয়ার বৃথা প্রচেষ্টাও করতে হবে না। তাছাড়া এমন নয় যে আবির কোনো দিক থেকে তোমার চাইতে কম। সে যথেষ্ট স্মার্ট, হ্যান্ডসাম এবং পড়াশোনা জানা একটি ছেলে। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ হলেই ইচ্ছে হলে বাইরে চাকরি করবে, নয়তো আমাদের ব্যবসা দেখাশোনা করবে। তাছাড়া আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কোনো দিক থেকেই তো কোনো কিছুর কমতি নেই। তোমাদের জীবন বেশ ভালোই কেটে যাবে। কিন্তু দাদু, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আজ সন্ধ্যায় আমি কাজী রেখে বাসায় তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আর তারপর তোমাদের যখন ইচ্ছে হবে তখন তোমরা অনুষ্ঠান করে আবার বিয়ে করে নিও, যেটাকে বর্তমানে তোমাদের ভাষায় ওই কি যেন, হ্যাঁ, সোশ্যাল ম্যারেজ বলা হয়, বুঝলে? অবশেষে দাদুর কথায় প্রিয়াঙ্কা রাজি হয়ে গেল। আর আবিরের সঙ্গে সেদিন সন্ধ্যায় তার বিয়েটা হয়ে গেল। প্রিয়াঙ্কা বাসর ঘরে বসে আছে। তার দাদুর আদেশে প্রিয়াঙ্কার জন্য অন্য কিছুর ব্যবস্থা করা না হলেও বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে। কারণ এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই জীবনের স্বপ্নময় একটা রাত। রাত 11টার দিকে আবির রুমে প্রবেশ করে। আবির রুমে আসা মাত্রই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে আবিরকে সালাম করতে চায়। আর তখনই আবির এক কদম পিছিয়ে গিয়ে বলে, আরে আরে, এটা কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে নাকি, যে আমার মাথা খারাপ হয়ে গেছে? এখনই তুমি যেটা করতে চাচ্ছিলে সেটা দেখে তো তোমাকে পাগলই মনে হচ্ছে। আরে হাদারাম, তোর সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, এখন থেকে আমরা স্বামী স্ত্রী। আর বাসরাতে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে পা ছুঁয়ে সালাম করে, আর আমি সেটাই করছিলাম। আরে না, তুমি তো আমার চাইতে বয়সে বড়, তাহলে তুমি আমাকে সালাম করবে কেন? দেখ, এমনিতেই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করতে হয়েছে, আর এখন যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে একদম চটকনা মেরে সব কটা দাঁত ফেলে দিব, বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা আবারও এগিয়ে গিয়ে আবিরকে পা ছুঁয়ে সালাম করে। আবির তখন আর কিছু বলল না, কারণ সে বুঝতে পারলো প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে আছে। ওর ইচ্ছার বিরুদ্ধে গেলে হয়তো আরও রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। তারপরেই প্রিয়াঙ্কা টেবিলের উপর রাখা দুধের গ্লাসটা আবিরকে দিয়ে বলে, এই নে, এটা খেয়ে শরীরের শক্তি করে নে, তারপর আমার সঙ্গে টি-20 খেলবি। টি-20 মানে? এখানে তুমি খেলার মাঠ কোথায় পেলে? ওরে আল্লাহ, হাদারাম দেখি কিছুই বোঝে না, এই জন্যই তো তোকে আমি বিয়ে করতে চাইনি। তুমি আমাকে হাদারাম বললে কেন? তুমি তো টি-20 খেলতে বললে, তাই তো আমি জিজ্ঞাসা করলাম তোমার রুমের ভিতর খেলার মাঠ আসলো কোথা থেকে। হয়েছে, বুঝেছি, আমাকে সব কিছু করতে হবে, এখন তুই আগে এই দুধটা খেয়ে নে। তখন আবির আর কোনো কথা না বলে গ্লাসে থাকা দুধ এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। আবির দুধের গ্লাসটা টেবিলের উপর রাখতেই প্রিয়াঙ্কা আবিরকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল, আর তারপর সে আবিরের বুকের উপরে উঠে গেল। এটা দেখে আবির বলতে লাগলো, আরে কি করছো তুমি? আমার বুকের উপর উঠছো কেন? আমি তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। মরবি না, তোকে এখন টি-20 খেলা শেখাবো। এই বলেই প্রিয়াঙ্কা আবিরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল, আর তারপর ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। প্রিয়াঙ্কার স্পর্শ পেতেই আবির মুহূর্তের মধ্যেই বদলে গেল, কারণ লোহা আর চুম্বকের আকর্ষণ বলেই কথা। মুহূর্তের মধ্যে আবিরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হতে শুরু করলো। তাই আবির প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই কি করছো তুমি? আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? তুই আমার সঙ্গে রেসপন্স কর, তাহলে মজা পাবি। এই বলে প্রিয়াঙ্কা আবারও আবিরকে আদর করতে শুরু করে, আর তখন আবিরও প্রিয়াঙ্কার সঙ্গে রেসপন্স করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই প্রিয়াঙ্কার হাতটা আবিরের ওটাতে চলে গেল, আর তখনই আবির বলতে লাগলো, কি করছো তুমি? আমার লাগছে তো। কোথায় লাগছে তোর? আমি তো আদর করছি। ওখানে লাগছে, ছেড়ে দাও আমাকে, আমার কেমন যেন লাগছে। কিন্তু প্রিয়াঙ্কা কি আর তাকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছে নাকি? সে নিজের কাজ করতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই আবিরকে উত্তেজনার চরম পর্যায়ে নিয়ে গেল। দুজনেই কেউ নিজেদেরকে ধরে রাখতে পারছিল না, আর তাই দুজনে মিলে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আবির আর প্রিয়াঙ্কার জীবনের ভালোবাসার গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। গল্পটা কেমন লেগেছে মতামতটা কমেন্ট বক্সে জানান। আর নিয়মিত ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের ভালোবাসা আর সুন্দর একটি মন্তব্য আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।